প্রিয় বন্ধুবর, শুভাকাঙ্ক্ষী, শ্রদ্ধেয় বিনিয়োগকারী ও ফলোয়ার বৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ইনস্টিটিউট অফ স্টক মার্কেট ও স্টক মার্কেট ডিসকাশনের পক্ষ থেকে আমি সোহেল রানা আজকে মাইক্রোসফট এক্সেল ফুল বাংলা টিউটোরিয়াল ক্লাস নাম্বার 2-তে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গত 27 অক্টোবর 2023 রোজ শুক্রবার এক্সেল শিট নিয়ে ক্লাস নাম্বার 1 ভিডিও সম্প্রচার করেছিলাম। যদি এক্সেল ক্লাস রপ্ত করতে চান তাহলে আগের ভিডিও অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখব। আর কথা না বাড়িয়ে চলুন আজকের মূল আলোচনাতে যাই। আজকে ক্লাস নাম্বার 2 বা দ্বিতীয় পর্বে যা যা শিখব তার একটা লিস্ট দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে একটা লিস্ট আপনাকে দিয়ে রাখলাম। সেটা হচ্ছে আমরা এক্সেল শিট সেভ করা শিখব, যা আমরা ক্লাস নাম্বার 1-এ দেখিয়েছিলাম, তবে একটু ভিন্নভাবে। দেখেন, এইটা ছিল, এটা দেখেন যে উপরে লেখা আছে মাইক্রোসফট এক্সেল ক্লাস 1, এটাই কিন্তু সেভ করা ছিল। এখন আমরা এই ফাইলটাকে একটু সেভ করে রাখবো, যেহেতু এটা ক্লাস নাম্বার 2। আমরা কিভাবে সেভ করব দেখেন, এখানে দিয়ে আমি যদি এখানে যাই সেভ করি তাহলে এটা সেভ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি এই ফাইলটাকে নাম্বার 2 দিয়ে করার জন্য, যেহেতু আগে শিটে যাচ্ছে এটা। তাই আমি এখন এটাকে কী করব, এটাকে আমি এখানে সেভ এজ দিব। সেভ এজ দিয়ে দেখেন আগের ক্লাসটা কোথায় আছে সেই জায়গাতে আমি চলে যাব। আমি এখান থেকে সেটা না করে, যে দেখেন এখানে ক্লাস 1 আছে, আমি এখন চলে যাব এটা ক্লাস 2 এর মধ্যে ফোল্ডার ক্রিয়েট করব এবং এটার নাম দিব কি, ক্লাস 2। এটাকে আমি 2 করে দিয়ে আমি এখন এন্টার দিলে এটা আমার এখানে দেখেন এখন এটা মাইক্রোসফট ক্লাস 2 হয়ে গেছে। আমরা কি দেখলাম যে একটা সেভ করা ফাইলটির উপরে যদি আমরা কাজ করি, সেই ফাইলটাকে কিভাবে অন্য একটা নামে করা যায় সেটাও কিন্তু আমরা আজকে শিখতে পারবো। আমরা ছোট ছোট কিছু জিনিস শিখবো আজকে। আমরা যে 2 নম্বর যেটা শিখবো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট সেট করা শিখবো। আমরা কীভাবে অ্যালাইনমেন্ট সেট করতে হয়, অ্যালাইনমেন্টকে আমরা বুঝি। ধরেন আমি আপনাদেরকে অ্যালাইনমেন্টটা বোঝানোর জন্য একটু কিছু ডাটা দিই। কারণ আমরা এখানে দিলাম নাম্বার, হ্যাঁ, অথবা সিরিয়াল নাম্বার, আপনারা যেটা বলেন। এটা হলো মনে করেন সিরিয়াল নাম্বার। এখানে আসলে এটা আমরা কী করতে যাচ্ছি সেটার আগে আমরা করি যে আমরা এটা মনে করেন যে আপনাদেরকে বোঝানোর জন্য এটা একটা আমাদেরকে মনে করেন যে একটা সেলস স্টেটমেন্ট। ধরেন এটার নাম আমরা দিলাম সেলস স্টেটমেন্ট। সেলস স্টেটমেন্ট, হ্যাঁ, এটার নাম দিলাম সেলস স্টেটমেন্ট। আমরা যদি এই সেলস স্টেটমেন্টটা এখন দেখেন, আমি আগেও বলেছিলাম প্রত্যেকে এই যে একটা বক্সের মধ্যে আমি লিখলাম, এইটা বক্সটার এটার আইডেন্টিফিকেশান কি এ। দেখেন এটাতে দেওয়ার সাথে সাথে A2 বলতেছে, তার মানে 2 নাম্বার ইয়াতে আছে। আমি জাস্ট এটাকে যদি এই ঘর পর্যন্ত এটাকে মার্সেল করে দিই, যে এখানে যদি আমি মার্সেল করে দিই এটা মাঝখানে চলে আসলো। আমি এই লেখাটাকে একটু বড় করলাম, যেহেতু এটা একটা হেডলাইন, আর এটাকে একটু বোল্ড করে দিলাম, তাইলে আমার একটু দেখতে সুন্দর লাগলো। তাহলে এর আন্ডারে মনে করেন একটা সেলস স্টেটমেন্ট। তো সেলস স্টেটমেন্টে ধরেন আমি এখানে আন্ডারে দিলাম সিরিয়াল নাম্বার, হ্যাঁ। তাহলে এখানে দিলাম মনে করেন ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেম। এরপরে মনে করেন দিলাম, এটাতে দিলাম মনে করেন স্টেটমেন্ট, সেলস স্টেটমেন্ট, যেহেতু মনে করেন আমি গত 4-5 মাসের করবো, মনে করেন জানুয়ারি 23, এটা দিলাম মনে করেন ফেব্রুয়ারি 23, এবারে মনে করেন মার্চ 23। আমি এইভাবে দিয়েছি। আমি যদি চাই যে আরও কয়েকটা দিব, আমি কিন্তু চাইলে মানে জাস্ট এই দুইটাকে ধরে আমি এই যে দেখেন এখানে যখন একটা প্লাস চিহ্নের মধ্যে আসবে, জাস্ট ধরে ডানে টেনে দিনে কিন্তু চলে আসবে। ধরেন এইটা আপনাদেরকে এইটাও দেখালাম, তাহলে আমার বারবার করে টাইপ করে না লিখে আমি এটা নিয়ে আসতে পারলাম। তাহলে এখানে 5 মাসের মনে করেন একটা দিলাম। এখন যেটা আমি শিখাবো বলছি অ্যালাইনমেন্ট। দেখেন এই অ্যালাইনমেন্ট, এই লেখাটা আমার কোন পাশে আছে, বাম পাশে আছে। এই যে দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে এটা আমার বাম পাশে আছে। তো এটা যেহেতু আছে, আমি চাচ্ছি এটাকে মাঝখানে আনতে। তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এই মাঝখানে যদি আমি করে দিই, এইগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা দিয়ে ডানে বামে তারপরে মাঝখানে এরকম করা যায়। তো আমি এটা এখানে আনলাম। তারপরে দেখেন এটা কিন্তু অন্য মানে এই ঘরের মধ্যে কমপ্লিট হয় না, ঠিক আছে।
তারপর ক্লায়েন্টের নামটা দিলাম, তার হয় নাই। আমি চাইলে এটাকে জাস্ট এভাবে ডান পাশে ধরে এভাবে টেনে দিতে পারি, অথবা এটা যেমনি ছিল এটাকে আমি যদি এখানে ডাবল ক্লিক করে দিই, ওর যতটুকু জায়গার দরকার অতটুকু নিয়ে নেবে। এখন দেখা গেল এইটা আমি মাঝখানে করলাম, বাট এগুলোকে মাঝখানে করলাম না, এটা এখনও রয়ে গেছে লেফট সাইডে, এইটা আবার রয়ে গেছে রাইট সাইডে, এগুলা রাইট সাইডে রয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ঘরগুলোকে সবগুলাকে আমি মাঝখানে আনবো, তাহলে জাস্ট এখানে রাখলাম, একটাই ক্লিক করে দিলাম, মাঝখানে চলে আসলো। এখন দেখেন আমার কথার কথা যে এইটা যদি একটু বড় করি, দেখেন তার মানে এই লেখাগুলার কোথায় আছে, অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে নিচে। হ্যাঁ, এই যে এত বড় একটা মানে রো করলাম, কলাম করলাম, এই কলামের এগুলাতে নিচে সে অবস্থান করতেছে। এখন আমি যদি চাই এটাকে মাঝখানে আনতে, তাহলে এই যে উপরের যে তিনটা দেখতেছেন এগুলো অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেখাগুলোকে উপরে, মাঝখানে বা নিচে নামানোর জন্য। আর এখানের এই নিচের এই অ্যালাইনমেন্টটা হচ্ছে কোনো একটা লেখাকে বামে রাখা, ডানে রাখা বা মাঝখানে রাখা। এখন আমি যদি এখন মাঝখানে দিয়ে দিই, দেখেন এটা মাঝখানে উঠে গেল। আমি এই লেখাটাকে চাইলে এখানে একটু বোল্ড করে দিলাম, তাইলে বোল্ড করে দিলাম। এখন আমি মনে করেন এখানে সিরিয়াল নাম্বার লিখলাম 1, হ্যাঁ, তারপরে মনে করেন সিরিয়াল 2। এই লেখাগুলোকেও যদি আমি মাঝখানে আনতে চাই, আমি জাস্ট এখানে এইভাবে দিলে মাঝখানে চলে আসবে। আমি এখন এই নাম্বারগুলোকেও যদি এভাবে টেনে দিই, এই টেনে দিলে কিন্তু দেখেন সিরিয়ালে চলে আসলো। আমি মনে করেন 10 জনেরই দিলাম, ওকে, আমি এখন 10 জনের পেয়ে গেলাম। এখন আমরা কি শিখলাম, অ্যালাইনমেন্টের লেখাকে ডানে বামে নেওয়া বা মাঝখানে নেওয়া, এটা শিখলাম। আমরা কোনো একটা রোয়ের মাঝখানে যখন লেখাটা যখন নিচে থাকে, মানে ডিফল্ট নিচে থাকে, এটাকে আমরা উপরে বা মাঝখানে নেওয়ার জন্য আমরা উপরের এই অ্যালাইনমেন্টটা ইউজ করব। আবার এই লেখাগুলোকে বোল্ড করার জন্য এখানে গেলাম, এগুলোকে বড় ছোট করার জন্য আমরা এই যে এখানে ইয়াতে যাব। তো এই জিনিসগুলো দেখে আমরা এটা শিখলাম। আমরা চাইলে এটাকে খানিকটা বড় করে দিতে পারি, একটু, এইটা 11 আছে, এটাকে আমরা মনে করেন 12 করে দিলাম, একটু 12 হয়ে গেল। 12 হওয়ার সাথে সাথে এই লেখাগুলো আবার এখানে ঢুকে গেছে। এখন আমরা মনে করেন এখানে নাম লিখলাম, কথার কথা এটাতে কয়েকজন ক্লায়েন্টের নাম লিখলাম, মনে করেন নূর, নূর ফেরদৌস। তারপরে আমরা এখানে আরও ক্লায়েন্টের নাম লিখলাম, মনে করেন দিগন্ত আহমেদ, দিগন্ত আহমেদ। তারপরে লিখলাম মনে করেন মিস্টার ফারুক। তারপরে মনে করেন অনন্ত, হ্যাঁ, চৌধুরী। তারপরে মনে করেন নাম লিখলাম রানা, হ্যাঁ। তারপরে নাম লিখলাম মনে করেন শাহাদা, হ্যাঁ। তারপরে লিখলাম মনে করেন আমিনুর, তারপরে নাম লিখলাম ধরেন যে আরিফ। তারপরে নাম লিখলাম মিস্টার করিম, আমাদের ফজলুল করিম ভাই আছে, ওনার নামে কি ফজলুল করিম। তারপরে ধরেন আমরা নাম লিখলাম মিস্টার মিজান। এই 10টা নাম আমরা লিখলাম। এখন দেখেন এরপরেও কিন্তু আমার লেখাটা কিন্তু এখানে এটার ভিতরে ঢুকে গেছে। আমরা এটাকে ডাবল ক্লিক করলে সে রিঅ্যারেঞ্জমেন্ট করে নিয়ে নেবে। এখন যেহেতু সে রিঅ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে কিছু ডাটা দিই। আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু ট্যাক্সের মাধ্যমে আমরা ডাটা টেবিল সাজাবো। আমরা একটা টেবিল সাজানোর চেষ্টা করছি। আর ডাটা নিয়ে কিন্তু আমি প্রথম ক্লাসে বলছিলাম ডাটা 3 ধরনের হয়, একটা হচ্ছে নাম্বার, ট্যাক্স আর ফর্মুলা। এই 3টার উপর ভিত্তি করে কিন্তু আমরা মনে করেন মাল্টিপল রো বা কলামের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করে কাজ করতে পারি। আমরা সেই জিনিসটাই করছি। তো এখন যে জিনিসটা হলো সেই জিনিসটা আমরা এখন করার পর এখানে মনে করেন কিছু সেলস স্টেটমেন্ট, মনে করেন নুরি ফেরদৌস আপা মনে করেন যে অনলাইন ইনস্টিটিউটে উনি সেলস ডিপার্টমেন্টে আছে, উনি জানুয়ারিতে কী পরিমাণ সেল করেছিল, উনি মনে করেন কথার কথা 50,000 সেল করেছে, হ্যাঁ। তারপরে ধরেন উনি ফেব্রুয়ারিতে করেছে 60,000, হ্যাঁ, মার্চে করেছে 65,000, তারপরে এপ্রিলে করেছে মনে করেন যে 70,000, মেতে আইসা উনি আবার 55,000 করেছে। এই তাইলে এই যখন অবস্থা, তো এইভাবে মনে করেন বাকিগুলোর একটা ডাটা দিয়ে রাখি, 35,000, হ্যাঁ, 40,000, 55,000, 60,000, 70,000,
আরেকটা ডাটা দেই, সেটা হচ্ছে সবগুলাতে দিলাম না, এটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আমি জাস্ট মনে করেন এই জিনিসগুলোকে আমি আজকে জাস্ট একটু কপি কেমনে করে যে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি সবগুলা ঘরের মধ্যে এটা মনে করেন বসায় দিলাম, কারণ আমি ডাটাগুলো বারবার করে আপনাদেরকে দেখে সময় নষ্ট করতে চাই না। এখন আপনি চাইলে এখানে একটা টোটাল করতে পারেন, টোটাল, হ্যাঁ। তাইলে এই টোটালটা যেহেতু একই ইয়ার মধ্যে রাখতে চাই, এটারেও 12 করতে চাই, এটা আছে কত 11, তাহলে আমরা এটাকে 12 করে দিই, 12 করে দিলাম। এগুলা ছিল বোল্ড, এটাকে একটু বোল্ড করে দেই। এটা মাঝখানে ছিল, মাঝখানে নিয়ে দিই, এখানে এটা মাঝখানে ছিল। এখন আমি মনে করেন যে এটা একটা টোটাল করে দিই, এটা আমরা পরের ক্লাসে দেখাবো কীভাবে টোটাল বা সামেশান করে, কিন্তু আমরা এইভাবেই করলাম। এখন মনে করেন আমি এটাকে করবো যে এই ডকুমেন্টসটা কীভাবে প্রিন্ট করে, হ্যাঁ। তো প্রিন্ট করার আগে আমি একটু প্রিন্ট প্রিভিউতে দেখতে চাই যে আমার ডকুমেন্টসটা দেখতে কেমন আছে, একটু দেখি। এটার জন্য কন্ট্রোল-P দিতে পারেন, দিলে এই যে তার মানে আমার ফাইলের মধ্যেই পুরা কাজটা আছে। কিন্তু দেখেন কেমন মানে অগুছালো মনে হচ্ছে না? সাজানো দরকার না একটু? আমরা একটু সাজানোর চেষ্টা করি। তাহলে আপনারা এখান থেকেও করতে পারেন, আবার আপনারা এখানে যে ফাইলে যায় কিন্তু এখানে কিন্তু ইয়ে আছে, এই যে প্রিন্ট আছে, এই প্রিন্টে গেলে এখানে যে প্রিন্ট প্রিভিউ আছে, এখান থেকে দেখে এখানে সেট আপ করার অপশান আছে, আছে, এগুলো আপনারা দেখে নিন। তো এই জিনিসগুলি আপনারা দেখে নেবেন। তো আমরা যেটা হচ্ছে যে সেখান থেকে আমরা যে হচ্ছে এখানে আমরা এটা করে নিই। আমরা যদি কন্ট্রোল-P দিই তাহলে কিন্তু কন্ট্রোল প্রিন্টের চলে আসে, আমরা প্রিভিউ দেখতে পারি। ওকে, এখন আপনারা ওইখান থেকে এটা দেখতে পারলেন কিনা আমি জানি না, আমি পুরাটা দেখে দিই। এইটা আমি যদি এখন এই যে এইটারে দেখতে চাই, দেখছেন এই যে এটা চলে এসেছে, প্রিন্ট প্রিভিউটা দেখে আপনারা দেখলেন যে না এটা এলোমেলো আছে। এখন আমি চিন্তা করলাম যে না এই ঘরগুলা, এই হেডলাইনটাকে আমরা একটু বর্ডার দিই। এই যে এখানে বর্ডার আছে, আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা ইয়ার মধ্যে বর্ডার দিতে চান, এটা বর্ডার দিলাম। দেখেন এখন প্রিন্ট প্রিভিউ দিলে দেখতে কেমন লাগে, একটু সুন্দর লাগতেছে না যেটা হেডলাইনটা? এখন আপনারা যদি মনে করেন না এই হেডলাইনটাকে আমি একটা কোনো একটা কালার দিব, আচ্ছা, অথবা লেখার কালারগুলো আপনি চেঞ্জ করবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। এখানে আমি মনে করেন যে কোনো একটা হালকা একটা লেখার কালার দিলাম, এই যে দেখেন হেডলাইনটা দেখতে সুন্দর লাগে। এখন আপনি চিন্তা করলেন যে না এই জিনিসগুলোকেও আপনি ইয়ার মধ্যে নিয়ে আসবেন, হেডলাইনের মধ্যে আনবেন। এখন আমরা চিন্তা করে দেখলাম যে না এটার মধ্যে এরকমভাবে না এনে আমরা যদি সারি সারি আনি তাহলে আমরা বুঝতে পারবো এটার লেখা এটা। তো এইভাবে যদি আমাদেরকে করতে হয় তাহলে আমরা এইভাবে এটারে করতে পারি কি, এইভাবে রাইট বাটন ক্লিক করে আমরা চলে দিই ফরম্যাট সেলে, হ্যাঁ। ফরম্যাট সেলে চলে গেলে আমরা এখানে দেখেন যে বর্ডার পাবো, এই যে বর্ডার, এই বর্ডারে গিয়ে আমি চাচ্ছি কীভাবে এইভাবে করে দাগ থাকার জন্য। তাহলে এখন দেখেন এইভাবে এটা দিয়ে দিলাম, এখানে একটা মাঝখানে দিলাম, এখানে একটা দিলাম, আর এখানে ক্লোজ করে দিলাম। আমি মাঝখানেরটা দিব না, এটা দিব না, এইটা দিলে সবগুলো হয়ে যাবে। এইটা না দিয়ে এটা যদি দেই তাহলে দেখেন আমার সবগুলোর মধ্যে বর্ডার পড়ে গেল। তাহলে একটা বর্ডার এখানে বাদ পড়ে গেল। সেটা কি ছিল? আমরা এখান থেকে মনে করেন এইটাকে আবার এখান থেকে সিলেক্ট করে টোটাল একটাও রেখে দিলাম। তাহলে আমরা যে জিনিসটা এখন যদি আপনি প্রিন্ট প্রিভিউতে দেখেন, দেখেন কেমন লাগে, দেখতে সুন্দর লাগছে না? এবার মনে হচ্ছে না যে সিরিয়াল নাম্বার এগুলা, এর ক্লায়েন্ট হচ্ছে এগুলা, এর আন্ডারে এগুলা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বোঝা যাচ্ছে। তাহলে আমরা যে আজকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আমরা একটা ডকুমেন্টস প্রিন্ট কীভাবে করে, প্রিন্ট প্রিভিউ কীভাবে করে, কীভাবে আমরা এটা সাজাইতে পারি, এইটা আমরা কিন্তু আজকে শিখলাম। তো আমি ক্লাসটাকে মনে করেন যে যাতে বড় না হয় তাই আজকের মতো মনে করেন যে দ্বিতীয় ক্লাস এখানেই শেষ করব। যারা এতক্ষণ পর্যন্ত মানে আমার ক্লাসটি দেখেছিলেন বা শুনেছিলেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনলাইন ইনস্টিটিউট অফ স্টক মার্কেট, সংক্ষেপে OISM, যেটা আমরা মানে আমার ফেসবুক পেজ, এবং স্টক মার্কেট ডিসকাশন যা আমার ইউটিউব চ্যানেল। তো যারা আমার পেজটি ফলো দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ করছি পেজটি বেশি বেশি করে শেয়ার ও ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে আজকের ক্লাসটি দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার যদি ভুল না হয়, আমার পার্টিসিপেন্টগণ আশা করি আজকের ক্লাস উপভোগ করেছেন এবং এক্সেল সংশ্লিষ্ট অনেক বিষয়াদি জানতেও শিখতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।